এদিকে বিশ্ব রাজনীতিতে শেখ হাসিনার বিজয় শুরু, পতন ঘটবে বিএনপির, যে কোনো মুহূর্তে জারি হতে পারে জরুরি অবস্থা, ঝোঁক বুঝে কোপ দিল ভারত। বিশ্ব রাজনীতি এমন একটা জিনিস, এটা রিভার্স হয়, আর শেখ হাসিনার ক্ষেত্রে সেটাই বাস্তবতা। বিশ্বমঞ্চে এখন শেখ হাসিনার অ্যাকসেপ্টেন্সি আগের থেকে শতগুণ বেড়ে গেছে। সুতরাং আর বেশি দিন নাই শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টা এখন ওপেন সিক্রেট। সুতরাং চিন্তার কিছু নাই, জননেত্রী শেখ হাসিনা ফিরছে, বিশ্বমঞ্চে শেখ হাসিনার অবস্থান ফিরছে। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞা সংসদে আবার বিল পাস করিয়ে তুলে ফেলার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে 6 মাসের মধ্যে ঠিকই সক্রিয়ভাবে ফিরে আসবে। এই বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ দমাতে পারবে না। বিএনপি বাধ্য হবে নিষেধাজ্ঞা তোলার জন্য। তারা আওয়ামী লীগকে মাইনাস করেছিল, ঠিক সেভাবেই বিএনপিকে মাইনাস করা বা এই বিএনপি সরকারের পতন করা। তাহলে কি বিএনপি সরকারের পতন অনিবার্য? পরিস্থিতি এমন পর্যায়ে যেতে পারে যে দেশে জরুরি অবস্থা জারি করা ছাড়া আর কোনো উপায় হয়তো তখন থাকবে না। আর ঠিক সেই সুযোগটাই নেবে এই ডিপ স্টেট। আওয়ামী লীগ যদি নতুন রূপে নতুন কোনো মোড়কে আবার দেশের নেতৃত্বে ফিরে আসে, সেটা কিন্তু মোটেও অবাক হওয়ার মতো কোনো বিষয় হবে না। মানে কি তার এই বক্তব্যের সারসংক্ষেপে এটাই অর্থ দাঁড়ায় যে আওয়ামী লীগ সরকারকে বিদায় করার পরে এবার বিএনপিকে বিদায় করার মানে অভিযানে তারা নামছে এবং বিএনপিকে বিদায় করে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, একদিকে যেমন বিশ্বমঞ্চে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রহণযোগ্যতা বাড়ছে, অপরদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন তিনি 6 মাসের মধ্যেই বাংলাদেশে আসবেন। দর্শক মণ্ডলী, এই দুয়ে দুয়ে চার মিলাচ্ছেন বিশ্লেষকরা। একজন বিশ্লেষক বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন এবং তিনি অবশ্যই এই 6 মাসের মধ্যেই আসবেন। এছাড়াও আরেকজন বিশ্লেষক দাবি করছেন যে যেই সংসদে বিল পাশের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞার আইন তৈরি করা হয়েছে, ঠিক সেই সংসদেই আরেকটি বিল পাশের মাধ্যমেই আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করা হবে। দর্শক মণ্ডলী, বিশ্লেষকদের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? অর্থাৎ আপনিও কি এটাই মনে করছেন যে আবারও সংসদেই বিল পাশের মাধ্যমে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞাটি তুলে নেওয়া হবে? দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, ভিডিওর শুরুতেই আরো যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। একদিকে শেখ হাসিনা, অন্যদিকে কাঁটাতারের বেড়া। রীতিমতো রাজাকার গোষ্ঠীর ভিতরে ভয় ধরে গেছে শেখ হাসিনার দেশে ফেরার ইঙ্গিতের কথা শুনে। তার মানে বুঝতে পারছেন, ওদের ভিতরে এখন ধুকপুক 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 শুরু হয়ে গেছে যে যদি শেখ হাসিনা চলে আসে তাহলে তো ওদের তো বঙ্গোপসাগর ছাড়া আর যাওয়ার কোনো জায়গা নাই। বান্দির পুতের নাম সুলেমান খাগিরি এতদিন তো দেখাইছে যে হ্যাঁ সুলেমান খা, তারা প্রকৃতপক্ষে যে আসল সুলেমান যখন বাংলাদেশে পা রাখবে তখন এগুলোকে তো খুঁজে পাওয়া যাবে না। এই যে শেখ হাসিনা আসবে আসবে করতেছে, তাতেই এবারে দুনিয়ার যে নাটক শুরু হয়। আর বাস্তবে যদি সত্যি এখানে পা দেয় তাহলে বুঝতে পারতেছেন ওদের অবস্থাটা কি হবে। ডাবল ড্রাইভার দিয়ে এদের মুখ আটকান যাবে না। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট এটাই সত্য। অনেকে গর্তে লুকানো শুরু করবে, অনেকে পালাবে। কেন পালাবে জানেন? কারণ বিশ্ব রাজনীতি এমন একটা জিনিস, এটা রিভার্স হয়, আর শেখ হাসিনার ক্ষেত্রে সেটাই বাস্তবতা। বিশ্বমঞ্চে এখন শেখ হাসিনার অ্যাকসেপ্টেন্সি আগের থেকে শতগুণ বেড়ে গেছে। বাংলাদেশের ক্রাইসিস ম্যানেজমেন্টে শেখ হাসিনার অপোজিট যে আর কেউ নাই, এটা এখন দৃশ্যমান। সুতরাং আর বেশি দিন নাই শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টা এখন ওপেন সিক্রেট। সহজ একটা বিষয় বলি, বঙ্গবীর কাদের সিদ্দিকী কি বলেছেন? তিনি বলেছেন যে আর কয়েক মাস পর, আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, খুব শীঘ্রই আওয়ামী লীগ তার আগের অবস্থানে ফেরত যাবে। এটা বঙ্গবীর কাদের সিদ্দিকীর পর্যবেক্ষণ। এখন তিনি তার পর্যবেক্ষণের জায়গা থেকে যে কমেন্টটা করেছেন, ঠিক তার আগে জননেত্রী শেখ হাসিনাকে বলতে শোনা গেল যে তিনিও 6 মাসের মধ্যে দেশে ফিরছেন। তার মানে কি আন্তর্জাতিক ইঙ্গিত পরিষ্কার হচ্ছে না? অবশ্যই হচ্ছে। নিজের গদি টিকায় রাখার জন্য এখন শেষ মুহূর্তে এসে পাকিস্তানের সাথে হাত মেলাচ্ছে বিএনপি সরকার নিজের গদি টেকানোর জন্য। পাকিস্তানের সাথে তারা চুক্তিতে আবদ্ধ হচ্ছে, সেই চুক্তির নাম হচ্ছে মাদক বিরোধী চুক্তি। এখন আপনারা একটা সহজ জিনিস আমাকে বুঝান বা কমেন্টে লিখে দেন, পাকিস্তানের সাথে আমাদের তো বর্ডারের কানেকশনই নাই, তাহলে মাদকটা আসবে কোন জায়গা থেকে? তাহলে যদি পাকিস্তান থেকে মাদক আসে, আসবে একমাত্র জাহাজের মাধ্যমে। আর জাহাজের মাধ্যমে যদি মাদক আসে তাহলে বন্দর কর্তৃপক্ষকে ফেস করতে হবে, কাস্টমসকে ফেস করতে হবে, তারপর তো বাংলাদেশে আসার চিন্তা। তাহলে পাকিস্তানের কাস্টমস ফেল, পাকিস্তানের সরকার তারা ফেল, তারা তাদের দেশকে সিকিউর করা বাদ দিয়া তারা বাংলাদেশে কেন আসছে? কারণ বাংলাদেশ শুধু একমাত্র দেশ না যে পাকিস্তানের সাথে সমুদ্র কানেকশন আছে, আরো কয়েকটা দেশের সাথে পাকিস্তানের সমুদ্র কানেকশন আছে। তাহলে অন্যান্য দেশে না যায় বাংলাদেশে কেন? সুতরাং বোঝাই যাচ্ছে পাকিস্তানের সাথে হওয়া মাদক চুক্তি এটা জাস্ট একটা মূলা ঝুলানোর পায়তারা।
এটা মূলা ঝুলায়া পাবলিক রেডে বুঝাচ্ছে যে না বাংলাদেশে পাকিস্তান মাদক বিরোধী অভিযান চালাবে, আর এই মাদক বিরোধী ট্যাগ দিয়া আর এই মাদক বিরোধী অভিযানের নাম দিয়া এরা কি করবে, প্রকৃতপক্ষে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পরিবারে হস্তক্ষেপ করবে এবং তাদের বিভিন্ন লক্ষ্যে ধরে পকেটে ইয়াবা দিয়া হলেও জেলে ঢুকাবে, যাতে প্রকৃতপক্ষে আওয়ামী লীগ সুসংগঠিত হতে না পারে। কিন্তু এবার আর সে সুযোগ থাকছে না। যতই পাকিস্তানের ঘনিষ্ঠ হবে বিএনপি সরকার, ততই তারা মাঠে মারা খাবে। কারণ জিওপলিটিক্যাল পরিস্থিতিতে আপনারা খেয়াল করে দেখবেন, ইতিমধ্যে কিন্তু ইসরায়েল বলা শুরু করে দিয়েছে যে পাকিস্তানি বট বাহিনীর আক্রমণে ইসরায়েল এবং আমেরিকার সম্পর্ক নষ্ট হচ্ছে। এটা কিসের ইঙ্গিত বহন করে? যেখানে গত সপ্তাহে ইসরায়েল ইউএসএ পাকিস্তানে যায় বৈঠক করে আসলো ইরান যুদ্ধ থামানোর বিষয় নিয়ে, সেখানে মাত্র এক সপ্তাহের ব্যবধানে ইসরায়েল নিজেই বলতেছে যে পাকিস্তানের বট বাহিনীর কারণে আমেরিকার সাথে ইসরায়েলের সম্পর্ক নষ্ট হচ্ছে। তার মানে এইটাও একটা উসিলা যে এখানে ইসরায়েল এবং আমেরিকা এন্টার করবে এই কূটনীতিতে, আর এই ইসরায়েল এবং আমেরিকা এন্টার করার জন্য পাকিস্তানকে সরাতে যা যা করা লাগে, যে পদ্ধতিতে তারা এখানে এন্টার করবে, সেই পদ্ধতিটাই এই যে পাকিস্তানকে ডিরেক্টলি আঙ্গুল তুলে বলে দেওয়া যে তোমাদের বট বাহিনী বন্ধ করো, আর পাকিস্তানি বট বাহিনী দিয়া ইসরায়েল এবং আমেরিকার সম্পর্ক নষ্টের মাধ্যমে যে দক্ষিণ এশিয়ার কূটনীতি ধসে পড়ছে, সেই জিনিসটাও এখন দৃশ্যমান। সুতরাং বুঝতেই পারছেন এখানে আমেরিকা, ইসরায়েল, চায়না, রাশিয়া, এমনকি ইরান এবং ভারত, প্রতিবেশী রাষ্ট্র ভারত তো আছেই, তারা সবাই এখন শেখ হাসিনার পক্ষে নিজেদের অবস্থান প্রকাশ করছে। কারণ তারা খুব ভালোভাবেই জানে যে বাংলাদেশে ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে শেখ হাসিনার বিকল্প নাই। আর এজন্যই তারা এখন বঙ্গবন্ধুর আদর্শকে যেমন সম্মান করে যেমন শেখ হাসিনার সঙ্গে কূটনীতিক সম্পর্ক বাড়াচ্ছে, ঠিক একইভাবে ইন্ডিয়ার মাধ্যমে খেয়াল করে দেখবেন বাংলাদেশের বর্ডারে কাঁটাতার দেওয়ার ব্যবস্থা পুরোপুরি পাকাপোক্ত ভাবে করতেছে। আর এ কারণেই দেখবেন যখন ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী জয়লাভ করলো, ডোনাল্ড ট্রাম্প তাকে উইশ তো করলো, একই সাথে ওই নরেন্দ্র মোদীকে উইশ করে বলে দিল যে ভাই বাংলা বিজয় করার জন্য তোমাকে ধন্যবাদ। অর্থাৎ পশ্চিমবঙ্গ বিজয়ের পেছনে বিজেপির যেমন কূটনৈতিক স্বার্থ আছে, ঠিক একই সাথে এখানে বিশ্ব রাজনীতি অর্থাৎ কূটনৈতিক রাজনীতিও দৃশ্যমান। এখন এই সমন্বয়কদেরকে সরাসরি বিচারের মুখোমুখি করা হবে, যারা কিনা বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, যারা কিনা বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে নিরাপত্তাহীনতায় ফেলেছে, তাদেরকে যখন দমন করার জন্য জঙ্গিবাদ দমনের অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে বিচারের মুখোমুখি করা হবে, তখন স্বভাবতই অধিকাংশ সমন্বয়ক, অধিকাংশ ছাত্র রাজনীতির ধারক বাহকরা যারা এখন বাংলাদেশে ক্যাঙ্গারুর মতো লাফালাফি করতেছে, বান্দরের মতো লাফালাফি করতেছে, তারা তখন পালানোর চেষ্টা করবে। আর সহজে তারা পালাতে পারবে না একমাত্র বঙ্গোপসাগর ছাড়া। কেন পালাতে পারবে না? কারণ এদিক দিয়ে ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বেড়া দেওয়া হয়ে যাবে। তাদের পালানোর পথ আছে একমাত্র বঙ্গোপসাগর। তাও যদি পাকিস্তানি দুই একটা জাহাজ তাদেরকে নেয়, কিন্তু আজ পর্যন্ত তো পাকিস্তান এই ধরনের নজির দেখায় নাই যে বাংলাদেশ থেকে রাজাকার নিয়ে যাবে। আর যেগুলোকে নিয়ে গেছে সেগুলোর যে হাল হাকিকত, সেটা তো বাংলাদেশে 71-এ আটকে পড়া বাঙালিদের দিকে তাকালেই বোঝা যায়। এখনো পাকিস্তানে খোঁজ নিলে জানতে পারবেন 71 সালে আটকে পড়া যে সমস্ত বাঙালিরা পাকিস্তানে বসবাস করছে, তাদের সেই বস্তির নাম মচ্ছরপট্টি, অর্থাৎ মাছির বাজার। পাকিস্তানিরা বাঙালিদেরকে মচ্ছর অর্থাৎ মাছি হিসেবে ট্রিট করে এবং 71 সালে সেটাই করতো। এখনো সেটার নজির দৃশ্যমান বলেই এখনো ওখানকার নাম কিন্তু চেঞ্জ হয় নাই, ওই বস্তির নাম কিন্তু চেঞ্জ হয়নি। এখনো বাঙালিদেরকে সেই নজরে দেখে বলেই ওই বস্তির নাম কিন্তু এখনো চেঞ্জ হয় নাই। এখনো পাকিস্তানে আটকে পড়া বাঙালিদের বস্তির নাম মচ্ছরপট্টি। সুতরাং যারা ভাবতেছেন পাকিস্তান আপনাদেরকে নিয়ে যাবে, একে ভালো কিছু করে দিবে, তারা বোকার স্বর্গে বাস করতেছেন। দেশদ্রোহীদের কোনো ক্ষমা যেমন বাংলার মাটিতে ভবিষ্যতে হবে না, ঠিক তেমনি পাকিস্তানও যাইচা বাঙালি নামক দেশদ্রোহী ওরফে মচ্ছরদেরকে কখনো পাকিস্তানে নিয়ে যাবে না। যেগুলো নিয়ে গেছে ওগুলোই বাংলাদেশে ফেরত দিতে পারলে তারা বাঁচে, কারণ এদের মস্তিষ্ক শূন্য এবং এদেরকে খুব অল্প পয়সায় মিসলিড করে, মিসগাইড করে ব্যবহার করা যায়, যেটা প্রতিটা রাষ্ট্রের জন্যই ক্ষতিকর। তাহলে আজকের ভিডিওতে আমরা কি জানতে পারলাম? বাংলাদেশে বিএনপি সরকারকে টিকিয়ে রাখার জন্য বিএনপি সরকার পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে এবং পাকিস্তানের সাথে হাত মেলানোর, পাকিস্তানের সঙ্গে আরেকটা সার্বভৌমত্ব বিরোধী চুক্তি করেছে ঠিক আমেরিকার মতো। কিন্তু এখানে ওই সার্বভৌমত্ব বিরোধী চুক্তির বিষয়বস্তু হচ্ছে মাদক, অর্থাৎ এই মাদক দমন বা মাদক নিয়ন্ত্রণ এই চুক্তি যেটা পাকিস্তানের সঙ্গে বিএনপি সরকার করেছে, সেই মাদক নিয়ন্ত্রণ চুক্তি দিয়া একসাথে 3টা পাখি মারা যাবে। এক, খুব সহজেই সন্ত্রাস দমন এবং মাদক দমনের নাম করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ পরিবারদেরকে সাইজ করা যাবে, একই সাথে মুক্তিযোদ্ধা পরিবারদেরকেও সাইজ করা যাবে, যেটা পাকিস্তানের প্রধান এজেন্ডা। ছাত্রলীগ, যুবলীগ এই পরিবারগুলো তো ধ্বংস হবে, একই সাথে মুক্তিযোদ্ধা পরিবারদেরকেও তারা টার্গেটে রাখছে। থার্ড আরেকটা অপশন যেটা থাকবে সেটা হচ্ছে চাইলেই ভারতের পেছনে আঙুল দেওয়া যাবে, অর্থাৎ কাটি করা যাবে। এই ভারতের পেছনে কাটি করার জন্য এই মাদক বিরোধী এই চুক্তিকে ইউজ করবে। আর এখানে কি পাকিস্তান সরাসরি হস্তক্ষেপ করবে? মোটেও না। এই চুক্তির আদলে তারা তথ্য আদান প্রদান করবে, যেটা এই চুক্তির অন্যতম শর্ত। বাংলাদেশের তথ্য তো আমরা ইন্ডিয়ার সাথেই ঠিকঠাক মতো শেয়ার করি না। কেন করি না? কারণ আমার রাষ্ট্রের একটা প্রাইভেসি আছে। ইন্ডিয়া বন্ধু রাষ্ট্র হতে পারে, কিন্তু তার সাথে সকল তথ্য আমি শেয়ার করতে পারি না। সে প্রতিবেশী হতেই পারে, তার সঙ্গে সকল তথ্য আমার শেয়ার করার দরকার নাই, সেটা আমরা করিও না। তাহলে আমরা কেন পাকিস্তানের সাথে তথ্য শেয়ার করব, যেটা এই চুক্তির ভিতর অন্যতম শর্ত হিসেবে জুড়ে দেওয়া হয়েছে? তার মানে বুঝতেই পারছেন এই তথ্য আদান প্রদানের নাম করে
তারা মূলত প্রেসক্রিপশন দিবে কিভাবে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের পরিবারদেরকে ধ্বংস করা যায়, একই সাথে মুক্তিযুদ্ধপন্থী পরিবারগুলোকে কিভাবে সমাজের সামনে হেয় করা যায়, আর 3 নম্বরে ভারতের পেছনে কিভাবে আঙুল দেওয়া যায়, যাতে খুব সহজে এটা বোঝানো যায় বিশ্ববাসীকে, দেখেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ মুক্তিযোদ্ধা পরিবারগুলো ড্রাগ এডিক্টেড, মাদকাসক্ত, এবং সেই মাদক সাপ্লাই দেয় হলো ইন্ডিয়া। খুব সহজ একটা ষড়যন্ত্র। সুতরাং আজকে ভিডিওতে আমরা জানতে পারলাম যে এই যে সার্বভৌমত্ব চুক্তির মাধ্যমে পাকিস্তান মূলত বাংলাদেশ বিরোধী এবং ভারত বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যেখানে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষকে। এটা এখন ওপেন সিক্রেট, দৃশ্যমান। সুতরাং চিন্তার কিছু নাই, জননেত্রী শেখ হাসিনা ফিরছে, বিশ্বমঞ্চে শেখ হাসিনার অবস্থান ফিরছে, একই সাথে এই ধরনের জঙ্গিবাদ গোষ্ঠীকে, উগ্রবাদ গোষ্ঠীকে সন্ত্রাস দমনের আন্তর্জাতিক হিস্সা হিসেবে বিচারের মুখোমুখি করা হবে, সেই ব্যবস্থাও চলছে। সেই একই ডিপ স্টেট কিন্তু আজ আবারও স্বরূপে মাঠে নেমেছে। তবে এবারের অঙ্কটা একটু ভিন্ন। এবার তাদের মিশন হলো নিজেদের ভূ রাজনৈতিক এবং কৌশলগত স্বার্থ কড়ায় গণ্ডায় আদায় করে নেওয়া। আর এই স্বার্থ হাসিলের জন্য তাদের একজন অত্যন্ত আপন, বিশ্বস্ত এবং বলতে পারেন পুতুল তুল্য কাউকে বর্তমান বিএনপি সরকারের মাথার উপরে কিংবা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো পদে বসানো খুবই প্রয়োজন। দর্শক, এই অঙ্কে তাদের প্রথম সারির পছন্দের তালিকায় জ্বলজ্বল করছেন আমাদের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। কিন্তু রাজনীতি তো আর সবসময় এক সমীকরণে চলে না। যদি কোনো কারণে তাদের এই মিশন ব্যর্থ হয় বা বিএনপি এই প্রস্তাবে বেঁকে বসে, তাহলে কিন্তু পরিণতি হতে পারে ভয়াবহ। তখন এই ডিপ স্টেটের নতুন লক্ষ্য হবে ঠিক যেভাবে তারা আওয়ামী লীগকে মাইনাস করেছিল, ঠিক সেভাবেই বিএনপিকে মাইনাস করা বা এই বিএনপি সরকারের পতন ঘটানো। তাহলে কি বিএনপি সরকারের পতন অনিবার্য? এমন প্রশ্ন কিন্তু সামনে চলে আসে। আর ঠিক এই জায়গাতেই আজকের আলোচনার সবচেয়ে বড় টুইস্ট লুকিয়ে আছে। একটু ভেবে দেখুন, যদি এই ডিপ স্টেটের সম্পূর্ণ প্ল্যান কোনো কারণে ভেস্তে যায়, যদি দেশের অভ্যন্তরীণ যে সমীকরণ, সেই সমীকরণ তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন কি হবে? তখন কিন্তু চুপ করে বসে থাকবে না প্রতিবেশী রাষ্ট্র ভারত। ভারতের শক্তিশালী লবি তখন চাইবে ঘোলা পানিতে মাছ শিকার করে নিজেদের সুবিধাজনক অবস্থানটি পুনরায় আবারও নিশ্চিত করতে। আর তাদের এই চোখের সবচেয়ে বড় গুটি হবে আওয়ামী লীগের পুনর্বাসন বা পুনর্গঠন। এখন আপনাদের মনে খুব স্বাভাবিকভাবেই কিন্তু একটা প্রশ্ন জাগতে পারে, আর সেটি হচ্ছে, বর্তমান এই রাজনৈতিক বাস্তবতায় এটা কি আসলেই সম্ভব? আওয়ামী লীগ কি সত্যি আবার ফিরে আসতে পারে? চলুন সুপ্রিয় দর্শক, আজকে একটু খতিয়ে দেখি এই অসম্ভবকে সম্ভব করার পেছনের সমীকরণগুলো আসলে কি এবং পর্দার আড়ালে সেগুলো এখন কিভাবে কাজ করছে। দেখুন, রাজনীতিতে শেষ বলে কিন্তু কোনো কথা নেই। অসম্ভব বলে কোনো শব্দ এই রাজনীতির ডিকশনারিতে থাকতে নেই। আমরা যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখব ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এখনো দৃশ্যপটের বাইরে চলে যাননি। তিনি এখনো ভিভিআইপি প্রটোকল পাচ্ছেন, দেশে এবং সমান তালে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। আর তার মুখের সেই চেনা হাসি কিন্তু একটুও ম্লান হয়নি। তার অনুসারী বা আমেরিকান লবির যারা বিশ্বস্ত লোক, যেমন সাংবাদিক মনির হায়দার, বদিউল আলম মজুমদার বা আলী রিয়াজ সাহেবরা, তাদের দাপট এখন কতটুকু জানেন? দেশের ২০-২৫ জন মন্ত্রীর চেয়েও সাংবাদিক মনির হায়দারের প্রভাব এখন কিন্তু সরকারের ভেতরে অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি সক্রিয়। তাহলে সুপ্রিয় দর্শক, এর মানে আসলে কি দাঁড়ালো? আমেরিকা এবং ডক্টর ইউনূসের প্রভাব কিন্তু বিন্দুমাত্র কমেনি। তারা চাইলেই যে কোনো ফর্মে, যে কোনো উপায়ে ডক্টর ইউনূসকে ক্ষমতায় ফিরিয়ে আনতে পারে। হয়তো তাকে রাষ্ট্রপতি করে দেওয়া হলো, অথবা স্পেশাল এনভয় বা বিশেষ দূত হিসাবে নিয়োগ দেওয়া হলো। আর পরিস্থিতি যদি খারাপের দিকে যায়, যদি সরকার দেশ চালাতে হিমশিম খায়, তখন হয়তো ডক্টর ইউনূস নিজে না এসে তার পছন্দের কাউকে, যেমন তার ব্যক্তিগত সচিব লামিয়া মুর্শেদ, যিনি অত্যন্ত উচ্চশিক্ষিত এবং অভিজাত পরিবারের সন্তান, তাকেই হয়তো অনেক গুরুত্বপূর্ণ একটি পদে বসিয়ে দেয়া হতে পারে, বা সেই প্রস্তাব ডক্টর মোহাম্মদ ইউনূস দিতে পারে। কিন্তু সরকার কেন দেশ চালাতে হিমশিম খাবে? কারণ সামনের জুলাই আগস্ট মাসকে কেন্দ্র করে দেশে এক ভয়াবহ অস্থিরতার দিকে এগিয়ে যাচ্ছে। জামাত এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো কিন্তু কোনোভাবে বসেনি। তারা তাদের দাবি দাওয়া, তাদের জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজপথ গরম করার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এর সাথে যোগ হয়েছে দেশের অর্থনৈতিক সংকট। ঢাকা শহরে আপনারা খেয়াল করলে দেখবেন, ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদের যে দাপট, তাদের যদি ট্যাক্সের আওতায় আনা হয়, তাহলে তারা কিন্তু কখনোই সরকারকে ছেড়ে কথা বলবে না। তারা বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রগুলো ঘেরাও করে ফেলতে পারে, এমন হুঁশিয়ারি কিন্তু গণমাধ্যমে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। আবার মোটর সাইকেলের উপর যে ট্যাক্স বসানো হচ্ছে, তার প্রতিবাদে লাখ লাখ বাইকার যদি পেট্রোল পাম্পগুলো আটকে দেয়, তখন সরকার আসলে কি করবে? এই যে হুন্ডাওয়ালা বা রিক্সাওয়ালাদের দিয়ে যে একটা কৃত্রিম কিন্তু অত্যন্ত ভয়াবহ ক্রাইসিস তৈরি করা হবে,
সেটা সামাল দেয়া কিন্তু বর্তমান এই বিএনপি সরকারের জন্য আমি মনে করি এই অবস্থায় খুব কঠিন হয়ে পড়বে। পরিস্থিতি এমন পর্যায়ে যেতে পারে যে দেশে জরুরি অবস্থা জারি করা ছাড়া আর কোনো উপায় হয়তো তখন থাকবে না। আর ঠিক সেই সুযোগটাই নেবে এই ডিপ স্টেট। তবে দর্শক, বিএনপিও কিন্তু এসব আসলে চোখ বন্ধ করে দেখছে না। তারেক রহমান সাহেব এবং তার দল নিজেদের অবস্থান শক্ত করার জন্য অন্য একটি পরাশক্তির দিকে বর্তমান সময়ে অনেক বেশি ঝুঁকছেন। আর সেটি হলো চীন। আপনারা ইতিমধ্যেই বিভিন্নভাবে খেয়াল করেছেন, বর্তমানে একটা চীনমুখী রাজনীতি কিন্তু খুব প্রবলভাবে চলছে। তিস্তা ব্যারেজ প্রকল্প, গঙ্গা ব্যারেজ, আর সবচেয়ে বড় কথা হলো বগুড়াতে একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর এবং সামরিক ঘাঁটি করার যে পরিকল্পনা চলছে, সেটা কিন্তু সাধারণ কোনো ব্যাপার নয়। আমি মনে করি এটা একটা বিশাল ভূ রাজনৈতিক মাস্টার প্ল্যানের অংশ। আজ তারেক রহমান সাহেব এবং চীনের এই যে উত্তরবঙ্গ কেন্দ্রিক বলয় তৈরির চেষ্টা, এটা কি নতুন যুগের কোনো শশাঙ্ক হওয়ার স্বপ্ন নয়? সেখানে চীনের হাজার শয্যা হাসপাতাল, সামরিক উপস্থিতি, এগুলো কিন্তু ভারতের জন্য আমি মনে করি রীতিমতো একটা আতঙ্কের বিষয়। ভারত খুব ভালো করেই জানে যে এই উত্তরবঙ্গে সামরিক এবং রাজনৈতিক শক্তি বৃদ্ধি পেলে ভারতের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। এটা ইতিহাস থেকে কিন্তু তারা শিক্ষা নিয়ে এসেছে। অন্যদিকে আমেরিকা এবং ভারতের নজর কিন্তু আবার দক্ষিণ দিকে। কক্সবাজার থেকে শুরু করে সমুদ্র তীরবর্তী সেই নোয়াখালী, পটুয়াখালী, কুয়াকাটা হয়ে গোপালগঞ্জ পর্যন্ত একটা বিশাল এলাকা নিয়ে তাদের একটা মাস্টার প্ল্যান আছে। এই প্ল্যানটা কিন্তু শেখ হাসিনার আমল থেকেই চলে আসছিল। তো একদিকে আমেরিকার ডিপ স্টেট চাচ্ছে দক্ষিণাঞ্চল কেন্দ্রিক তাদের প্রভাব বাড়াতে, আর অন্যদিকে তারেক রহমান সাহেব এবং চীন চাচ্ছে উত্তরবঙ্গকে দুর্বৃত্ত করতে। এই দুই পরাশক্তির যখন মুখোমুখি সংঘর্ষ হবে, তখন আমেরিকার পাগলাটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার সিদ্ধান্ত বদলাতে ১ সেকেন্ডও কিন্তু সময় লাগে না, তিনি যদি ক্ষেপে যান তবে দাবার ছক কিন্তু পুরোপুরি উল্টে যাবে। আর ঠিক এই উল্টে যাওয়া দাবার ছকেই লুকিয়ে আছে আমাদের সেই টুইস্টের উত্তর। সুপ্রিয় দর্শক, ধরুন আমেরিকার ডিপ স্টেটের চাপে তারেক রহমান সাহেব এবং ওনার সরকার কোণঠাসা হয়ে পড়লেন। দেশে চরম বিশৃঙ্খলা, এমনকি জরুরি অবস্থা। ডক্টর ইউনূসের লবিও পরিস্থিতি নিজেদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিতে কোনোভাবেই পারবে না। তখন ভারত কি করবে? ভারত কখনোই চাইবে না তাদের পাশের দেশে চীনের এমন একটি একচেটিয়া আধিপত্য থাকুক, বা এমন কোন সরকার থাকুক যারা আসলে তাদের নিরাপত্তার জন্য সম্পূর্ণ রকম হুমকি। তখন ভারত তাদের সমস্ত শক্তি লবিং এবং কূটনীতি কাজে লাগাবে পুরনো এবং পরীক্ষিত বন্ধুকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য। দর্শক, রাজনীতি কিন্তু একটা বহমান নদীর মতো। এটা কখন কোন দিকে বাঁক নেয় তা আগে থেকে বলা মুশকিল। কিন্তু এটা নিশ্চিত যে যখন আন্তর্জাতিক পরাশক্তিগুলোর লড়াইয়ে দেশের পরিস্থিতি টালমাটাল হবে, মানুষ যখন একটা স্থিতিশীলতা খুঁজবে, তখন পুরনো অভিজ্ঞ শক্তির কদর কিন্তু আবারও এই দেশের সাধারণ জনগণের কাছে বাড়বে। এবং ইতিহাস সাক্ষী, বারবার খাদের কিনারা থেকে ফিরে আসার এক অদ্ভুত জাদুকরী ক্ষমতা রয়েছে এই আওয়ামী লীগের। তৃণমূল পর্যায়ে তাদের যে বিশাল শিকড় রয়েছে, সেটা রাতারাতি কিন্তু কোনোভাবে উপড়ে ফেলা কোন রকম পদ্ধতিতেই সম্ভব নয়। এটা আমি হলফ করে বলতে পারি। যখন বর্তমান নেতৃত্ব অভ্যন্তরীণ কুন্দল, অর্থনৈতিক সংকট এবং পরাশক্তির চাপে এক প্রকার দিশেহারা হয়ে পড়বে, তখন কিন্তু একটা রাজনৈতিক বড় শূন্যতার সৃষ্টি হবে। আর ভারত এবং অন্যান্য মিত্রদের সুকৌশল হস্তক্ষেপে সেই শূন্যস্থান পূরণে আওয়ামী লীগ যদি নতুন রূপে, নতুন কোনো মোড়কে আবার দেশের নেতৃত্বে ফিরে আসে, সেটা কিন্তু মোটেও অবাক হওয়ার মতো কোনো বিষয় হবে না। বরং একটি শক্তিশালী, পুনর্গঠিত এবং নিজেদের ভুল থেকে শিক্ষা নেয়া আওয়ামী লীগের প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে একটা স্থিতিশীল এবং ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে, যা ইতিহাসে একটি নজির স্থাপন করবে। দর্শক, সময় হয়তো বলে দেবে এই ভূ রাজনৈতিক দাবারবোর্ডে শেষ চাটা কে দিচ্ছে। তবে রাজনীতিতে আশার আলো কিন্তু কখনোই নিভে যায় না, এবং সেই আশার আলো এখন পর্যন্ত কিন্তু জ্বলজ্বল করে জ্বলছে আওয়ামী লীগের সেই অন্ধকার রাস্তায়। যখন সেই আশার আলো আরো একটু সায় পাবে, আর একটু উজ্জ্বলতা পাবে, তখন কিন্তু রাজনীতির মাঠের খেলা পুরোপুরিভাবে ঘুরে যাবে। এখন আপনারা বর্তমান সময়ে যে পরিস্থিতিগুলো লক্ষ্য করছেন, সেই পরিস্থিতিগুলো দেখে আপনাদের মনেও কিন্তু এক ধরনের প্রশ্ন জাগা শুরু হয়েছে যে আদৌ কি এই বিষয়গুলো ঘটা সম্ভব? দেখুন, পর্দার আড়ালে অনেক কিছুই ঘটে, প্রতিদিনই ঘটে, প্রতি মুহূর্তে ঘটে, এবং রাজনীতির ক্ষেত্রে প্রতি সেকেন্ডে ঘটে। কিন্তু সেটা আসলে পর্দার বাইরের লোকজন কখনোই জানতে পারে না। এমন অনেক বিষয়বস্তু রয়েছে যেগুলো পর্দার আড়ালে টেবিলের নিচের দিকে ঘটে, আর টেবিলের নিচে যা ঘটে তা কিন্তু টেবিলের উপরে যারা থাকে না তারাও দেখতে পান না। মোট কথা হচ্ছে, তথ্য উপাত্ত এমন একটা জিনিস যেটা আসলে অনেক গভীর পর্যন্ত গিয়ে খুঁজে বের করতে হয়, এবং সেই তথ্য উপাত্ত যারা খুঁজে বের করেন তারাও কিন্তু অনেক শক্তিশালী এবং অনেক
ধূর্ত লোক হয়ে থাকেন। এই যে এত এত গবেষণা, এত এত তথ্য উপাত্ত, এগুলো সেই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষের দ্বারাই কিন্তু আসে। এবং আপনি কি মনে করেন আওয়ামী লীগের মধ্যে এমন তীক্ষ্ণ মানুষের অভাব রয়েছে? মোটেও না। বরঞ্চ বর্তমান বিএনপি সরকারের তুলনায় অথবা বর্তমান বিরোধী দল জামাতে ইসলামের তুলনায় আওয়ামী লীগের মধ্যে এমন বুদ্ধিজীবীর পরিমাণ আমি মনে করি ৩ থেকে ৪ গুণ বেশি। এখন তারা সেই কূটনৈতিক চাল কিন্তু ঠিকঠাক ভাবেই দিচ্ছেন এবং ঠিকঠাক ভাবেই তারা তাদের এই সময়টাকে কাজে লাগাচ্ছেন। আপনারা এখন দেখবেন ছাত্রলীগকে আপনারা কিন্তু কোনোভাবে কন্ট্রোল করতে পারছেন না। তারা যেন এক প্রকার পাগল প্রায় হয়ে গেছে। এতদিন আমরা দেখেছি শুধুমাত্র ছোটখাটো ঝটিকা মিছিল অথবা দৌড়ের উপর মিছিল যেটাকে বলা হয়। কিন্তু এখন আপনারা দেখবেন প্রতিদিন না হলেও ২, ৩, ৪, ৫ মিছিল গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। আগে মেইনস্ট্রিম মিডিয়াতে ছাত্রলীগের মিছিল সম্পর্কিত নিউজ হতো না, কাভারেজ হতো না। এখন সেগুলো কিন্তু কাভারেজ হচ্ছে। তার মানে কি? তার মানে সময় বদলাচ্ছে, তাদের রাজনীতির প্যাটার্ন বদলাচ্ছে এবং রাজনীতির প্যাটার্ন বদলে যখন তারা পাগলাটে হয়ে রাস্তায় নেমে পড়া শুরু করেছে, তখন কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে গণমাধ্যম সমূহ তাদেরকে গুরুত্ব দেওয়া শুরু করেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে তারা একটি বিশাল রাজনৈতিক সংগঠন। তাদের শিকড় আমি যেমনটি আগে বলেছিলাম অনেক গভীরে। তাদেরকে চাইলেই কিন্তু শিকড় থেকে উপড়ে ফেলা সম্ভব নয়। যার কারণে তাদেরকে আসলে গুরুত্ব দিতেই হবে। তাদেরকে গুরুত্বহীন রেখে কোনো কিছুই এই দেশে আমি মনে করি সঠিকভাবে করা সম্ভব নয়। পরিশেষে একটা কথাই বলবো, দেশের জনগণ আসলে স্থিতিশীলতা চায়। দেশের জনগণ শান্তি চায়। দেশের জনগণ কোনো ধরনের উত্তেজনা, অস্থিতিশীলতা কিংবা পাল্টা গণঅভ্যুত্থান, আবারও গণঅভ্যুত্থান, চতুর্থ গণঅভ্যুত্থান, পঞ্চম গণঅভ্যুত্থান কিংবা রাজনৈতিক দাঙ্গা পছন্দ করে না। তারা এখন অনেক সচেতন। তারা শান্তিতে দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে চায়। তারা তাদের ন্যায্য অধিকারটুকু চায়। এখন তারা যখন দেখবে দিন শেষে দেশের মধ্যে এমন অভ্যন্তরীণ কুন্দল, দেশ পরাশক্তিদের দখলে চলে যাচ্ছে। দেশের এক অংশ চীনের লবিতে চলে যাচ্ছে এবং দেশের অন্য অংশ আমেরিকার লবিতে চলে যাচ্ছে। তাহলে আমরা সাধারণ জনগণ কোথায় যাব? তারা কিন্তু এই চিন্তাটা করবে এবং যখনই এই চিন্তার উদ্বেগ হবে তখনই তাদের মধ্যে অটোমেটিক মনস্তাত্ত্বিক যে ধারণা রয়েছে, তাহলে আমরা পূর্বের আমলে ভালো ছিলাম। আওয়ামী লীগ আমলে অন্ততপক্ষে পরাশক্তিরা আমাদের দেশের ২ অংশ নিয়ে কখনোই টানাহেঁচড়া করেনি। তাদের এই মনস্তাত্ত্বিক পরিবর্তনটাই কিন্তু আওয়ামী লীগ খুব তীক্ষ্ণ দৃষ্টিতে নজরে রাখছে এবং আওয়ামী লীগের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, এই জনগণের যে মনস্তাত্ত্বিক পরিবর্তন, সেই মনস্তাত্ত্বিক পরিবর্তন নিয়ে তারা বাংলাদেশের মাটিতে এমনভাবে প্রবেশ করা যেন জনগণ তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞা সংসদে আবার বিল পাশ করিয়ে তুলে ফেলার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনেকদিন যাবৎ জাতিসংঘ থেকে এই বিএনপি সরকারের উপর চাপ প্রয়োগ করা হচ্ছিল যে একটি গণতান্ত্রিক দেশের মধ্যে এত বড় রাজনৈতিক দলকে কেন সংসদে বিল পাশ করিয়ে কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে। এই ব্যাপার নিয়ে জাতিসংঘ থেকে প্রতিবাদী চিঠিও পাঠানো হয়েছিল ডক্টর ইউনূস সরকারকে এবং বিএনপি সরকারকেও পাঠানো হয়েছে। বিএনপি এখন চারিদিক থেকে এই আওয়ামী লীগের বিষয়টা নিয়ে একেবারে কোণঠাসা অবস্থায় আছে। শুধু আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে ফেলার প্রক্রিয়া চলছে না, বরং বাংলাদেশ আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতা আছে যারা নিরপরাধ। তারা দল ক্ষমতা থাকা অবস্থায় কোনো অপরাধ করে নাই, বরং জনগণের উপকার করেছে এবং দলের অনেক নেতার দ্বারা নিপীড়িত হয়েছে। তাদেরকে জামিনও দিয়ে দেওয়া হবে। কিছু কোরবানের আগে জামিন পাবে, আর কিছু আওয়ামী লীগের নেতা কোরবানের পরবর্তী সময় থেকে জামিন শুরু হয়ে যাবে। শুধু তাই নয়, ডিসেম্বরের ভিতরে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবার সক্রিয়ভাবে ফিরে আসবে। এটা মোটামুটি শিওর থাকেন। সো যারা এতদিন কনফিউশনে ছিলেন আদৌ কি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যেটা আছে তোলা হবে কিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি আবার ফিরে আসতে পারবে কিনা, বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ রাজনীতিতে ফেরানো দরকার নাই এবং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা না তুললো কোনো সমস্যা নেই। বাংলাদেশ আওয়ামী লীগ তাদের নিজেদের শক্তি দিয়ে বাংলাদেশে রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরে আসবে এবং অটোমেটিক্যালি ভাবে সেই নিষেধাজ্ঞা ধূলিসাৎ হয়ে যাবে। এখনো সারা বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা বড় বড় বিক্ষোভ মিছিল দিচ্ছে, রাজপথ কাঁপাচ্ছে জয় বাংলা স্লোগানে। সো বাংলাদেশ আওয়ামী লীগ এখনো বাংলাদেশে আছে, এখনো সক্রিয়ভাবে তারা রাজপথে নেমে জয় বাংলা স্লোগানে রাজপথ প্রকম্পিত করতেছে। কে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুললো এবং বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করার জন্য স্পেস দিল, এই সকল বিষয় চিন্তা করে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করে না। কারণ বাংলাদেশের জন্ম দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। কথা বুঝান নাই? বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশের জন্ম হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি ইতিহাসের নাম। এই বাংলাদেশ আওয়ামী লীগ কারো দয়া বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে না। এই বাংলাদেশ আওয়ামী লীগ কারো দয়ায় বাংলাদেশের রাজনীতির স্পেস পাবে না, বরং বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামের মাধ্যমে
তাদের দাবি আদায় করবে এবং বাংলাদেশের রাজপথ দখল করবে, আবার বাংলাদেশে বুক ফুলিয়ে রাজনীতি করবে এবং বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে। এরই নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। 1975 সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, তখন সেনা শাসন জারি হয়েছিল, তখন কিন্তু অনেকেই দলবদল করেছিল, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সরে গিয়ে দলবদল করে খন্দকার মোস্তাকের মতো হতে চেয়েছিল ক্ষমতার জন্য। তবুও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হয়নি, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ থেকে হারিয়ে যায়নি। অনেকেই ছিল বঙ্গবন্ধুকে ভালোবাসতো, বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসতো, দলের সাথেও বেমানি করে নাই, বঙ্গবন্ধুর আদর্শ থেকেও বিচ্যুতি হয়নি। তারা মন্ত্রিত্বের লোভ দেখানোর পরেও তারা মন্ত্রিত্বের লোভে দল ত্যাগ করে নাই, বরং তারা মৃত্যুবরণকে বেছে নিয়েছে। এখনো বাংলাদেশের মধ্যে যেমন মির্জাফর আছে, খন্দকার মোস্তাকের মতো লোকরা আছে, তেমনি মুজিব আদর্শের সত্যিকারের সৈনিকরা আছে। তারা বরং রাজপথে লড়াই যুদ্ধ করে মৃত্যুবরণ করবে, তবুও এই সকল রাজাকারদের নাতিপুতিদের কাছে এবং বেঈমানদের কাছে, খন্দকার মুস্তাকদের কাছে মাথা নত করবে না। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সুখ। তারা নীতি নৈতিকতা থেকে, যারা সত্যিকারের আওয়ামী লীগকে ভালোবাসে, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে, তারা একচুল বিচ্যুতি হবে না। সো এত বড় রাজনৈতিক দলকে আর এত বড় একটা আদর্শিক রাজনৈতিক দলকে কখনোই এভাবে কার্যক্রম নিষিদ্ধ করে তাদেরকে দমিয়ে রাখা যাবে না এবং রাজনীতির বাইরেও রাখা যাবে না। এত দমন নিপীড়ন, কোণঠাসা, জেল, মামলা, হামলা দিয়েও কি আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পেরেছে? ঠিকই আওয়ামী লীগ সক্রিয় ভূমিকা পালন করছে, রাজপথে ঝটিকা মিছিল করছে, বিক্ষোভ মিছিল করছে। রাজপথের সঠিক সময়ে আওয়ামী লীগ এভাবেই দখল করবে। 2006 সালের লগি বইটার আন্দোলনকে ছাপিয়ে যাবে এই বাংলাদেশ আওয়ামী লীগ। শুধু সময়ের ব্যাপার। শেখ হাসিনা বলেছে না, 6 মাসের মধ্যে আমি বাংলাদেশে ফিরে আসবো। আমি ধরে নিলাম শেখ হাসিনা 6 মাসের মধ্যে বাংলাদেশে ফিরে আসলো না, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে 6 মাসের মধ্যে ঠিকই সক্রিয়ভাবে ফিরে আসবে। এই বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ দমাতে পারবে না। বিএনপি বাধ্য হবে নিষেধাজ্ঞা তোলার জন্য। জাতিসংঘ থেকে প্রেসার আসবে, ভারত থেকে প্রেসার আসবে, বিশ্বের বড় বড় পরাশক্তি থেকে প্রেসার আসবে, এবং আমেরিকাও বাধ্য হবে বিএনপিকে চাপ দিতে যে বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া আছে সেটা তুলে ফেলো সংসদে আবার বিল পাস করিয়ে। এটাই হচ্ছে বাস্তবতা। কারণ একটা গণতান্ত্রিক দেশের মধ্যে আপনি গণতন্ত্রের কথা বলবেন, আমেরিকা বিশ্বমোড়ল প্রত্যেকটা জায়গায় গণতন্ত্রের কথা বলবে, কিন্তু বাংলাদেশে এক নায়কতন্ত্র কায়েমে সহযোগিতা করবে, পৃথিবীর কোনো দেশ মেনে নিবে না। আমেরিকা বাধ্য হয়ে বলবে গণতন্ত্র রক্ষার জন্য হলো বাংলাদেশ আওয়ামী লীগের উপর কার্যক্রম যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে ফেলো, আমরা তোমাদেরকে ক্ষমতা রাখবো, কিন্তু আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলতে হবে, আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ করে দিতে হবে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।